রাতভর ভারত পাকিস্তান সীমান্ত রেখায় গোলাগুলি, এক ভারতীয় সেনা নিহত। সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের, স্বাগত জানালো পাকিস্তান। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে ঢাকা, সর্বাত্মক যুদ্ধে জড়াবে না দুদেশ, ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ। যেহেতু এখনো থামেনি এবং কাউন্টার সার্জিক্যাল স্ট্রাইক হওয়ারও একটা সম্ভাবনা আছে কয়েকদিনের মধ্যেই, তাতে আমাদের একটা সাবধানতা থাকতেই হবে। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ, ন্যায় বিচার পাবার আশা আসামিদের। বিমানবন্দর দুর্নীতি মামলায় আজ শেখ হাসিনাকে দুদকে তলব, সার আত্মসাতের অভিযোগে সাবেক এমপি পটুল সহ 5 জনের নামে মামলা। জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে ফিরবে, মন্তব্য জামায়াতের আমিরের। আজহারের ন্যায় বিচারের আশা। রাতের আধারে মেঘালয়ের দুর্গম সীমান্ত দিয়ে সুনামগঞ্জে ঢুকছে পশু, ক্ষতির মুখে দেশের খামারিরা, টহল জোরদারের ডাকে। দেখছিলেন সুনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। ধূসর নগরের ভাঁজে ভাঁজে ডানা মেলেছে আগুন ঝরা পুষ্পবৃক্ষ, ফুটেছে মনোহর জারুল, স্বর্ণাভ সোনালু, কৃষ্ণচূড়া সহ পরিচিত অপরিচিত সব ফুল। গ্রীষ্মের খরতাপে নগরবাসীর দৃষ্টিনন্দন স্বস্তি কৃষ্ণচূড়ায়। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। জঙ্গি দমনে হামলার দাবি সর্বাত্মক যুদ্ধ থেকে ভারতের সরে আসার কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে পাকিস্তান পাল্টা জবাব অব্যাহত রাখলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলেই মনে করছেন তারা। জানান এমন যুদ্ধ সংঘাত ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশকেও। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বিকল্প পথে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এম এ আজিমের রিপোর্ট। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনা রূপ নিল সংঘাতে। এরই জেরে নিজ দেশে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। বিষয়টিকে দুদেশের যুদ্ধ হিসেবে দেখছে অনেকে। ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের এমন আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপাতত আমরা এটাই হয়তো বলতে পারি এবং সরকার তো সেটাই বলবে যে দুই দেশকে বলবে তারা যেন একটা শান্তির পথ বেছে নেয়, যুদ্ধে যেন কন্টিনিউ না করে। এর চেয়ে আমার মনে হয় না বেশি কিছু করার আছে আপাতত। তার মতে ভারত জঙ্গি দমনের উদ্দেশ্যে পাকিস্তানে হামলা চালানোর দাবি করছে, যা দেশটির সর্বাত্মক যুদ্ধে না জড়ানোরই ইঙ্গিত দিচ্ছে। ভারত তাই দাবি করছে যে কোনো মিলিটারি টার্গেট তারা করেনি, তারা বরং টেররিস্টদের টার্গেট করেছে। তো এর মধ্যে একটা ভিন্নতা আনতে চাচ্ছে, যার জন্য যুদ্ধ যেভাবে আমরা বলি যে পুরো দুটো দেশ যুদ্ধের মধ্যে চলে গেছে, সেটা আপাতত এখনো না। ভারত পাকিস্তান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি, যা যুদ্ধের রূপ নিলে ক্ষয়ক্ষতিও বাড়তে পারে বলে সতর্ক করেন এ বিশ্লেষক। বড় আকারে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতেই পারে, কারণ আমাদের সাথে বাণিজ্যের একটা সম্পর্ক আছে এই উপমহাদেশের বিভিন্ন দেশের সাথে, এবং যদি সেখানে সাপ্লাই লাইন যদি বিঘ্নিত হয়, স্বাভাবিকভাবে দাম টাম বেড়ে যাবে। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি এড়াতে বিকল্প পথে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ আশাবাদী কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলে শান্তি বিরাজ করবে। যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। ভারত থেকে বাংলাদেশের খাগড়াছড়ি ও কুড়িগ্রামে কয়েকজনকে পাঠানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, ভারত দিয়ে রোহিঙ্গাদের পুশিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশের পোশাক শিল্প কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। গতরাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, সীমান্ত বাণিজ্যে বিঘ্ন ঘটলে এর প্রভাব পোশাক খাতে পড়বে এবং এতে ভারতের ওপর নির্ভরতা কিছুটা কমে আসবে। তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের জন্য তিনি বহিরাগতদের দায়ী করেন এবং পোশাক মালিকরা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট। আসন্ন নির্বাচনে জয়ী হলে তারা ভ্যাট হয়রানি, এইচএস কোড ও বন্ড কমিশনারেট সংক্রান্ত জটিলতা দূর করতে 15 দফা নিয়ে কাজ করবেন। পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধের দাবদাবা বেড়ে উঠেছে, সেখানেও কিন্তু আলটিমেটলি পাকিস্তান ইন্ডিয়া তো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশ যারা নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরাও কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হব। রমনা বটমূলে 96 বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। গত 30 এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের এ তারিখ ধার্য করেন। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহতের ঘটনায় করা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। 3 বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করেছে দুদক। এদিকে প্রায় 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া বিভিন্ন অনিয়মের খোঁজে দেশটির 35টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান চালায় দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। ক্ষমতায় থাকাকালে 15 বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে শেখ হাসিনাকে 8ই মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। উপস্থিত না হলে সুযোগ হারাবেন আত্মপক্ষ সমর্থনের। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। এদিন প্রায় 1084 কোটি টাকা সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে পুরো টাকাটা পটন ট্রেডার্স আত্মসাৎ করেছে। এই অভিযোগে আজকে দুদক একটি মামলা দায়ের করেছে।
এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সারা দেশে ৩৫টি বিআরটি অফিসে একযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, অচিরেই ন্যায় বিচার পেয়ে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলাম এদেশের ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেবেন। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। ঢাকার একটি আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে এক সাজাপ্রাপ্ত আসামিকে জামিন করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তানজিল হোসেন সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গেল ২৩শে মার্চ সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোহেল রহমানের পক্ষে তার আইনজীবী আক্তার আলী শেখ আদালতে অর্থদণ্ড জমার অনুমতির আবেদন করেন। আদালত টাকা জমা দিয়ে চালানের কপি দাখিলের নির্দেশ দেন, কিন্তু চালানের কপি না জমা দেওয়ায় আবেদনটি নথিভুক্ত থাকলেও কোনো জামিন আদেশ দেওয়া হয়নি। তবে আসামিরা পরস্পর যোগসাজশে গেল ২৫শে মার্চ ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া জামিন আদেশ তৈরি করে। ওই জাল আদেশে দেখানো হয় সোহেল রহমান জামিন পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও পথচারীরা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ইলিয়াস হোসেন তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জামাতা সবুজ আহমেদ তাকে পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইলিয়াস হোসেনকে মেহেরপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জামাতা সবুজ আহমেদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বেড়েছে পশু চোরাচালান। বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে মেঘালয়ের দুর্গম সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু, মহিষ, ছাগল ও দুম্বা আনা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশীয় গরুর খামারিরা। সীমান্তের কাছে পশুর হাটের জন্য চোরা কারবারিরা সুযোগ পাচ্ছে বলে জানায় বিজেপি। ভারতীয় গরুর চোরাচালান ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সহকর্মী শাহবাজউদ্দিন মান্নার তথ্যছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নৌপথে এভাবে অবৈধ গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে নেত্রকোনা ও সুনামগঞ্জের মোহনগঞ্জ, বারহাট্টা ও ধর্মপাশা পশুর হাটে। দুয়ারবাজার ও ছাতক উপজেলার বাগানবাড়ি, ভাঙ্গাপাড়া, মাঠগাঁও, শ্রীপুর, বাসতলা, চৌধুরীপাড়া সহ 30টি স্পটে রাতের আধারে সীমান্তের গোপন রুট দিয়ে গবাদি পশু নিয়ে আসে চোরাকারবারিরা। প্রতিযোগিতামূলক বাজারে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসে ভারতীয় গরু। পরে স্থানীয় পশুর হাটে কম দামে বিক্রি করে অসাধু গরুর ব্যবসায়ীরা। এতে চরম লোকসানে পড়েছে দেশীয় খামারি ও উদ্যোক্তারা। আমরা গরু কষ্টে ফালি, ইন্ডিয়া গরু নামে দিকে আমরা গরু দাম পাই না। ভারতীয় গরু দামে গরু, যে গরু 50,000 এটা বেশি 40,000 বেচতে পারি না। গরু ফালে মন করে 15,000 টাকা খরচ হয়, কিংবা 10-12,000 খরচ হয়।
ঈদের গরু তো নামে গেলে তো আমরা এইগুলা গরু বেচতে পারি না। সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়নের নৌঘাটের পাশে মাঠে সারিবদ্ধ গরুপাল দেখলে মনে হবে ছোটখাটো পশুর হাট। গরুর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে প্রাণী সম্পদ কর্মকর্তা জানায়, মেঘালয়ের গরুর মতো পা ও শিং ছোট, কপালে দাগ, মসৃণ পশম সহ 10টি বৈশিষ্ট্য রয়েছে আটককৃত গরুর মধ্যে। সাধারণ মানুষ দেখে বোঝার উপায় নেই এগুলো ভারতীয় গরু। বিজিবির আটককৃত গরু জিম্মায় নিতে আসা দুয়ারবাজার উপজেলার মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দাবি, এগুলো ভারতীয় গরু নয়, স্থানীয় গরু। পানি সম্পদ অধিদপ্তর যদি বলতে পারে এগুলো ভারতীয় পানি সম্পদ অধিদপ্তর কি এই গরুর কি খাবার কি, এই গরুগুলো আজকে 3 দিনে কি বাংলাদেশে খাবার খায় না, এগুলো কি কথা? পানি সম্পদ আমি বাংলাদেশের মানুষ, আমার একটা পাসপোর্ট আছে। গরু আমি মিতালী পাবলিক হাই স্কুল আপনি বলছেন গরুগুলো বৈধ? আমি বৈধ বলবো না, আমি বলবো না, আমার এলাকা বাজার থেকে গরুগুলা হাসিল করে নিয়ে আসছে। এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে সর্বতভাবেই আমাদের কুরবানি ঈদ উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারাবাজার সীমান্তে আমাদের যে ডিওপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর, বিশম্ভপুর ও দুয়ারবাজার উপজেলার সীমান্তের স্বল্প দূরত্বে সরকারের ইজারাধীন 4টি পশুর হাটের অবস্থান। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগাম বৃষ্টিতে ভাঙনের ঝুঁকিতে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতু প্রকল্পের 2 কিলোমিটার রক্ষাবাঁধ। এর মধ্যে বাঁধটির পাশে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী আর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। শান্ত পদ্মা কিছুদিনের মধ্যেই ফিরবে তার চিরচেনা আগ্রাসী রূপে। তাই তো চিন্তা আর উৎকণ্ঠায় রয়েছে শরীয়তপুরের পদ্মাপাড়ের জাজিরার মানুষ। তবে এবার যেন আতঙ্ক বেড়েছে কয়েক গুণ, কেননা পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশের নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় 2 কিলোমিটার বাঁধটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ, যা সমীক্ষা শেষে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙ্গন। পদ্মা নদীর পাড়ে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ না করলে ফসলি জমি, গবাদি পশু এবং এলাকার বাসিন্দারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই ভাঙ্গন ঠেকাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতি বছর গরু ছাগল নিয়ে বোলা পান নিয়ে আমাদের কত কষ্ট হইতাছে। আমাদের যদি এই বেড়িবাঁধটা যদি একটু শক্তভাবে পোক্তভাবে কইরা দেন, যদি প্রতি বছর না ভাঙে, তাহলে তো আমাদের লিগে একটু সুযোগ সুবিধা একটু ভালো হয়। বিবিএ যেই বাঁধটা করছিল এটা স্থায়ী বেড়িবাঁধ করেনি। এখন বাঁধ এর মাঝে ধসে যাওয়ার পরে যেই বাঁধটার আপনার জরুরি ভিত্তিতে যে কাজটা চলতেছে, এটা ক্ষণস্থায়ী একটা কাজ। আপনারা বেড়িবাঁধ চাই, মানে মজবুত জানি হয়, ক্যান্টনমেন্ট জানি ক্ষতি না হয়, এলাকাটা জানি না ক্ষতি হয়। বর্ষার আগেই দ্রুত বাঁধটির ভাঙ্গা অংশ মেরামত এবং অনুমোদন শেষে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প শুরুর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কিছু অংশে একটু ভাঙ্গন কবলিত স্থানে 100 মিটার আমরা কাজ করতেছি। এটা মূলত এই ভাঙ্গনটাকে ঠেকানোর জন্য, যেন সামনে এই ভাঙ্গনটা আর বেশি প্রসারিত না হয়, এবং পাশাপাশি আমরা এই 2 কিলোকে স্থায়ীভাবে কাজ করার জন্য আমাদের যে চলমান যে প্রকল্প আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত করে এই 2 কিলোকে স্থায়ীভাবে কাজ করার আমাদের পরিকল্পনা আছে। যুগের পর যুগ পদ্মার করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত জাজিরার মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সংশ্লিষ্টরা, এমন আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।